আজ বলবো তাহেরপুর রাজ বংশনারায়ণ। বাংলার বারভূঁইয়াদের অন্যতম হলেন তাহেরপুরের রাজা বংশনারায়ণ। সমকালীন বাংলাদেশে এই রাজা বংশনারায়ণ ছিলেন একজন বিখ্যাত ব্যক্তি। আর এই তাহেরপুর অঞ্চলটি বর্তমানে বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত। বংশনারায়ণ শুধু রাজাই ছিলেন না, ছিলেন একজন সমাজপতিও বটে। তার প্রতাপের অন্ত ছিল না। দুর্দান্ত পাঠান বা মোগল বাদশারা সবসময় তার কাছ থেকে খাজনা আদায়ও করতে পারতেন। সুযোগ পেলেই তিনি খাজনা বন্ধ করে স্বাধীনতা ঘোষণা করেন। ভট্টনারায়ণের বংশধর বারেন্দ্র ব্রাহ্মণ কুলভূষণ বিজয় লস্কর এই তাহিরপুর জমিদারি প্রতিষ্ঠা করেন। কথিত আছে তিনি কোনো এক সময় দিল্লীশ্বর বা বঙ্গের কোনো স্বাধীন সুলতানের কাছ থেকে বাংলাদেশের পশ্চিম দ্বার রক্ষার ভারপ্রাপ্ত জমিদার হয়ে 22 পরগনা এবং সিংহ উপাধি লাভ করেছিলেন। বারাহি নদীর তীরে রামবামা নামে একটি স্থানে তার রাজধানী ছিল। তার প্রপুত্রই হলেন এই রাজা কংসনারায়ণ। রাজা কংসনারায়ণ সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু না জানা গেলেও সেই সময়কার বাংলাদেশে বারেন্দ্র কুলের প্রধান সংস্কারক এবং তৎকালীন বাঙালি হিন্দু সমাজের নেতা হিসেবে তার নাম বিখ্যাত হয়ে রয়েছে। বাংলাদেশের মোগল পাঠান দ্বন্দ্বে তিনি কিন্তু মোগলের পক্ষে অবলম্বন করেছিলেন। কেউ কেউ বলেন যে তিনি এক সময় গৌড়ের সুলতান সুলেমান কররানীর একজন ফৌজদার ছিলেন। পরবর্তীকালে তিনি মোগলদের পক্ষে যোগদান করলে রাজা টোডরমল তাকে রাজা উপাধি দিয়ে বাংলা বিহারের দেওয়ান নির্বাচিত করেছিলেন। অর্থাৎ সেই সময় তিনি বাংলা বিহারের দেওয়ানের কাজও করেছিলেন। এমনকি গৌড়ের মহামারীর সময় যখন মুঘল সুবেদার মুনিম খাঁ মারা গেলেন, তখন তিনি অস্থায়ীভাবে কিছুকাল সুবেদারি করে গৌড়েশ্বরের ভূমিকাও পালন করেছিলেন। পরে অবশ্য তিনি কেবলমাত্র বঙ্গের দেওয়ান হিসেবেই কাজ করেছেন। এই রাজা কংসনারায়ণের সব থেকে বড় যে কীর্তিটি হলো তা হলো বাংলাদেশে দুর্গাপুজোর প্রচলন। কথিত আছে যে তিনি অত্যন্ত বিশ্বস্ত মন্ত্রী রমেশ শাস্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাহিরপুরে এই পুজোর প্রচলন করেন। সেই সময় তার এতে খরচ পড়েছিল 8.5 লক্ষ টাকা। তার দেখা দেখি সেই সময় তার সমসাময়িক সমস্পর্ধা সম্পন্ন কুসুম্বী ও প্রতাপবাজু পরগনার রাজা জগৎ নারায়ণ 9 লক্ষ টাকা ব্যয় করে বাসন্তী পুজো শুরু করেছিলেন। আর তাদের দেখা দেখি এবার সান্তল বা সাঁতরের রাজা এবং অন্যান্য জমিদাররাও দুর্গা এবং বাসন্তী পুজো শুরু করলেন। এই সাঁতরের রাজভ্রাতা গদাধর সান্যাল এবং দিনাজপুরের রাজভ্রাতা গোপীকান্ত রায়ও বহু ব্যয় করে এই পুজো করেছিলেন বলে শোনা যায়। পাঠানদের দমনের বিষয়ে রাজা কংসনারায়ণ মোগলদের প্রভূত সহায়তা করলেও তিনি কখনোই কিন্তু মোগলদের অধীনতা স্বীকার করেন। সামাজিক ক্ষেত্রে রাজা কংসনারায়ণের প্রভাব এতটাই শক্তিশালী ছিল যে তার সমকালে বাংলাদেশের অন্যান্য হিন্দু ভূমিকরা তার পরামর্শকে সর্বদা শিরোধার্য করে চলতেন। রাজা কংসনারায়ণ শুধুমাত্র এক স্বাধীন ভৌমিক হিসেবেই নয়, বাঙালির মনে তিনি চিরকাল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রবর্তক হতে চিরস্মরণীয় হয়ে থাকে। আজ এই পর্যন্তই। কংসনারায়ণের গল্পের সমাপ্তি পর্বে যে কথাটা বলে না বললেই চলছে না, সেটা হচ্ছে বাংলার যে বারভূঁইয়াদের প্রধানত যে সমস্ত নামগুলো প্রথম দিকে মাথায় আসে বা মনে আসে, তারা যেমন শক্তিশালী বা তারা যেরকম লড়াই মোগলদের সঙ্গে লড়েছিলেন বা পাঠানদের সঙ্গে লড়েছিলেন, বারভূঁইয়া হিসেবে পরবর্তীকালে স্বীকৃত বহু ভূঁইয়া বা গোস্বামীরা তারা কিন্তু সেভাবে মোগলদের সঙ্গে লড়েননি বা মোগলদের উল্টো দিক থেকে বলতে গেলে সহায়তাই করেছিলেন। তো প্রতাপাদিত্য, ঈশা খাঁ, লক্ষণ মাণিক্য বা মুকুন্দরাম রায়ের মতো বা চাঁদ রায়, কেদার রায়ের মতো এইরকম বড় কোনো কাহিনী তাদের এই সমস্ত ভূঁইয়াদের ক্ষেত্রে পাওয়া যায় না। কিন্তু না গেলেও ওই
ঐতিহাসিক দিক থেকে এদেরও কিন্তু যথেষ্ট সেই সময় দিক চিন্তা করলে যথেষ্ট গুরুত্ব রয়েছে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আরো অনেক এই সময়কার গল্প এবং অন্যান্য গোস্বামীদের কাহিনী নিয়ে আসবো। নমস্কার।